এটা খুবই পজিটিভ দিক থেকে দেখছি এবং একজন ভারতবাসী এবং সর্বোপরি একজন বাঙালি হিসাবে এটা একটা ভালো খবর পেলাম আমরা বাংলাদেশ থেকে। সত্যি এটা ভালো খবর, কারণ সেখানে বাংলাদেশকে যেভাবে ভারতের মিডিয়া বা পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া যেভাবে তুলে ধরেছিল, বাংলাদেশকে একটা নেগেটিভ অ্যাপ্রোচে দেখাচ্ছিল বা নেগেটিভ চরিত্র বাংলাদেশকে তুলে ধরেছিল, কিন্তু আজকের দিনে বাংলাদেশ প্রমাণ করেছে তারা সত্যিই ধর্মনিরপেক্ষ। এবং বিএনপি যে দলটি আজকের ক্ষমতায় আসলো, তারা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে, সেই দলটির মূল স্লোগান ছিল রাষ্ট্র সবার, ধর্ম যার যার, বা এইভাবে বলা যায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এইটা সত্যি একটা স্লোগানটি বিজ্ঞানভিত্তিক এবং আধুনিক রাষ্ট্রের কথা বলছে। এর জন্য আমরা খুবই খুশি এবং বাঙালি হিসাবে গর্বিত বোধ করছি। বাংলাদেশ তারা বিজ্ঞানভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষকে, যারা ধর্মনিরপেক্ষ একটা শক্তিকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতাতে বসাতে চলেছে। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের শুধু বিজেপি নয়, সারা ভারতবর্ষের বিজেপিদের একটা আতঙ্কের কারণ সারা বিশ্বের মানুষ আজকের ধর্মীয় মৌলবাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। রাষ্ট্রের যে ক্যারেক্টার, রাষ্ট্রের যে উদ্দেশ্য, যে কি মানুষের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার দেওয়া সমস্ত মানুষকে, সেখানে ধর্মের কথাই আসে না। এই ধর্মীয় উন্মাদনা বা ধর্মীয় মৌলবাদ থেকে আজকের বাংলাদেশ বেরিয়ে এসছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সেই দিকে ধাবিত হবে এবং অতীতেও হয়েছিল। বর্তমানে বিজেপি সরকার সেই চরিত্রটা বা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো একেবারে নড়বড়ে প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। আবার কিন্তু বাংলাদেশ সেই জায়গায় আমাদের একটা শুভ সকাল, মানে যেটাকে বলা একটা অসপিসিয়াস ডে উপহার দিয়েছে। খালেদা জিয়ার ছেলে, তিনি 17 বছর বাইরে ছিলেন এবং 18 মাস জেল কেটেছেন। জেল খাটার পরে এসে তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশে। হ্যাঁ, আজকের আমরা যেটুকুই দেখছি মিডিয়ার মাধ্যমে, বিএনপির দল ক্ষমতায় এসছেন এবং মরহুম খালেদা জিয়া, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশ, তাঁর সন্তান, সুযোগ্য সন্তান তারেক রহমানজি, তিনি কঠিন সংগ্রাম করেছেন এবং তার ইতিহাস রয়েছে। প্রায় 18 মাসের ঊর্ধ্বে জেল খেটেছিলেন এবং পরবর্তীকালে দেশ থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, এক প্রকার বিদেশে ছিলেন, বিদেশ থেকেও তিনি সংগ্রাম চালিয়েছেন, তার জন্য সাধুবাদ। এটাই একটা আমাদেরকে শেখাচ্ছে, বিপ্লব কোনো দিন মরে না। বিপ্লব হয়তো আজকে দমন করা যাবে, কিন্তু বিপ্লব বিপ্লবই থাকবে। আজকে সেটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। নতুন সরকার গঠন হবে, ভারতের সাথে কী ধরনের সম্পর্ক আশা করছে? ভারতবর্ষ একটা সেকুলার স্টেট, সেই সমস্ত স্টেটের সাথে সেকুলার যে দেশগুলো এগিয়ে এসছে বা সেকুলার কনসেপ্টে যে দেশগুলো এগুচ্ছে, তাদের সাথে ভারতবর্ষের উচিত আরও গভীর সম্পর্ক স্থাপন করা, যাতে এই সেকুলার কনসেপ্টটা ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের মানচিত্রে এই যে সেকুলার ধর্মনিরপেক্ষ এই ব্যাপারটা যেন আরও জাগরিত হয়। সেই জন্য ভারতবর্ষের উচিত বাংলাদেশের নতুন সরকারকে সাদরে আমন্ত্রণ করা এবং তাদের সাথে সুসম্পর্ক করা। দুই দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেইগুলো যাতে আবার না হয় সেই দিকে লক্ষ্য রাখা। শেখ হাসিনার দল তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলো না, ব্যান করে দেওয়া হলো, এই বিষয়ে কী বলবেন? এটা একটি ব্যাপার, সত্যি একটা রাজনৈতিক দল যারা সরকারে ছিল, হয়তো তাদের ভুলভ্রান্তি রয়েছে, তারা শাস্তিও পেয়েছে, কিন্তু একটা দলকে ব্যান করে দেওয়া এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। সেই দলের কর্মকর্তারা হয়তো অন্যায় করতে পারে, দেশদ্রোহী কাজ করতে পারে, কিন্তু দলটা তো আর করেনি। দল ইটসেলফ ইজ নট আ অ্যাকিউজড পারসন। এখানে সেক্ষেত্রে দল ব্যান করা উচিত ছিল না, দলের লড়তে দিলে ভালো হতো। যে বাংলাদেশ সরকার, এর আগে ইউনিট সরকার ছিল, তারা বারবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছে, কিন্তু ভারত সরকার সেভাবে দিতে চাইছে না। এই যে নতুন সরকার এলো, তারা এখন আবার তো শেখ হাসিনাকে বিচার কার্যালয় চলছে, ভারত পাঠাচ্ছে না কেন হাসিনাকে? এক্ষেত্রে আপনারা জানেন আন্তর্জাতিক চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকার, যে বর্তমানে যারা বিজেপি চালাচ্ছে,
তাদের মধ্যে আমরা দেখেছি এই ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা খুব একটা কার্যকরী নয় বলে আমার ব্যক্তিগত মতামত। কারণ এই বিষয়ে গভীর মতামত দেওয়ার আমার এই মুহূর্তে ঠিক হবে না, এটা আন্তর্জাতিক বিষয়, ইন্টারন্যাশনাল ম্যাটার। তবে আমার ব্যক্তিগত বিষয় বলা হয় যে সম্পর্কটা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই ব্যাপারটা আন্তর্জাতিক আইন অনুযায়ী। ধন্যবাদ, আপনি ঠিক জায়গাটা ধরেছেন এবং যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ এই মেসেজটা জনস্বার্থে শেয়ার করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। আমি এই বিষয়ে বলতে চাইছি যে হ্যাঁ, কারণ সারা পৃথিবী আজকের যে পর্যায় বা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রায় কম বেশি সমস্ত তথ্য প্রতিটি মানুষের কাছে চলে গেছে ইন্টারনেটের মাধ্যমে। আজকের কোনো জায়গার ঘটনা কোনো জায়গায় অজানা নয়, মুহূর্তের মধ্যে আমরা জানতে পারি। এই যে বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা থেকে বেরিয়ে এসে একটা সেকুলার শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, এটা বাংলাদেশের জন্য নয়, এশিয়া এবং সমগ্র বিশ্বের জন্য একটা শুভ সূচনা। এবং এইভাবে যদি পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে বেচাকেনা করে তারা গদিতে বসতে চায়, তাদের জন্য এটা অবশ্যই একটা গালে চড় মারার একটা ব্যাপার। কারণ আমরা দেখেছি ধর্ম নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করে, দিনের শেষে তারা হত্যা ছাড়া আর কিছু তাদের দ্বারা সম্ভব হয় না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলেই ভারতবর্ষের যে কৃষ্টি কালচার আছে, এখানে বহুত্ববাদ, একটা নির্দিষ্ট ধর্ম নেই, এখানে বহু ধর্মের সমাগম রয়েছে। তাই ধর্ম নিয়ে রাজনীতি করলে অন্যান্য ধর্মের সাথে সংঘাত লাগবেই। সেক্ষেত্রে বাবা সাহেবের আম্বেদকর যে আমাদের দিয়েছেন সেখানে সেকুলার কথা বলা হয়েছে যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, রাষ্ট্র হচ্ছে ব্যক্তিগত বিষয়। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত সমস্ত ধর্ম থেকে সমান দূরত্ব বজায় রাখা, আর যদি কোনো ধর্মকে সাহায্য করার দরকার হয় তাহলে রাষ্ট্রের মধ্যে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া। সেক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি নির্দিষ্ট ধর্মের মন্দির বানাচ্ছে, সেই ধর্মকে প্রমোট করছে, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে উঠে সংবিধান বিরোধী। সেক্ষেত্রে অপরদিকে আমরা দেখেছি বিজেপি তারা সবসময় ধর্মীয় উন্মাদনায় মানুষকে উন্মাদ করে দিয়ে ভোটে জেতার একটা যে চেষ্টা চালাচ্ছে, তার জন্য বাংলাদেশের যে শুভ শক্তির উন্মোচন ঘটেছে সেটাও বিজেপির ক্ষেত্রে থ্রেট। সুতরাং পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং তৃণমূল দুটো ধর্মীয় শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছে। তাদের জন্য বাংলাদেশের শক্তি, যেটা নিরপেক্ষ শক্তি, যেটা ধর্মনিরপেক্ষ শক্তি, সে রাষ্ট্রীয় ক্ষমতাতে এসেছে। মনে করি সেই শক্তি হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের পরিবার এবং এখানে যারা ধর্মীয় নিরপেক্ষ বা সেকুলার পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা জয়ী হবে। এই বিষয়টা এটা আন্তর্জাতিক বিষয়, এই বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এটা আমি যথেষ্ট উত্তর দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আরও একটু বেশি করে আমার দেখে নিতে হবে আন্তর্জাতিক বিষয়টি। বর্তমান যে কি অ্যামেন্ডমেন্টগুলো আছে এইটা অন্য একদিন করবেন। তবে অবশ্যই চাপে পড়া উচিত মনে হচ্ছে এই বিষয়ে। এখানে একদম যদি কোনো দেশের সাথে কোনো রাষ্ট্রনেতা আশ্রয় দিতে চায় তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আশ্রয় দিতে হবে, এটা আন্তর্জাতিক আইন। সে আর রাষ্ট্রনেতা হোক, সে যদি আন্তর্জাতিক আইন মেনে ভারতে থাকতে চায় তাহলে আন্তর্জাতিক আইন মেনে ভারত তাকে দিতে পারে। শুধু হাসিনার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে দিতে পারে। হ্যাঁ, সেটা দেবেন। আর এই ব্যাপারটা প্রধানমন্ত্রীকে বলেন, সেটা ভালো হয়। বিষয়টা আমি বললে ততটা করতে হবে না, এটা ফরেন ম্যাটার, তো মানে বৈদেশিক বিষয়, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চলে। আর ইন্টারন্যাশনাল ল আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত বা ফরেন মিনিস্ট্রির হাতে ন্যস্ত।